নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ রবিবারের বিকেল, তাই অভ্যেস মতো বাড়িতে থাকতে আর ইচ্ছে করলো না, বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় যাওয়া যায়? হঠাৎ মাথায় এলো যে অন্নপূর্ণা পূজার আগে কুমোরটুলির কী অবস্থা সেটা একবার ঘুরে আসা যাক। যেমন বলা তেমনি কাজ, চলে এলাম কুমোরটুলিতে। এবং কুমোরটুলিতে পৌঁছেই আজ একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হলো। চারিদিকে অজস্র পোকা, কী পোকা সেটা বুঝতে পারলাম না, কিন্তু বিভিন্ন যে আলোগুলো, রাস্তার আলোগুলো যে রয়েছে সেগুলোকে কেন্দ্র করে এই পোকাগুলো উড়ে বেড়াচ্ছে। যাই হোক, এদেরকে উপেক্ষা করে এগিয়ে চললাম। অন্নপূর্ণা পুজো আসতে আর বেশি দেরি নেই, সামনের বৃহস্পতিবারই অন্নপূর্ণা পুজো। আপনারা সকলেই অবশ্য জানেনই এটা, যে চৈত্র মাসে শুক্লা অষ্টমীতে এই পুজো হয়। বাসন্তী পুজোর মধ্যে যে অষ্টমীটা পড়ে সেই অষ্টমীতেই দেবী অন্নপূর্ণার পুজো করা হয়। তাই কুমোরটুলিও সেজে উঠেছে। কুমোরটুলির বিভিন্ন শিল্পীদের ঘরে এখন চলছে অন্নপূর্ণা পূজার প্রস্তুতি, জোর কদমে এগিয়ে চলছে মূর্তি গড়ার কাজ। আর অন্নপূর্ণা পূজা সাধারণত এটা বাড়িতেই হয়ে থাকে। সার্বজনীন অন্নপূর্ণা পূজা আমি কোথাও সেভাবে কলকাতার বুকে দেখিনি। তাই ঠাকুরের যে বিশাল বিশাল ঠাকুর তৈরি হয় তা নয়, ঠাকুরের আকৃতি বেশ ছোট, অনেক ছোট ছোট মূর্তিও আমি দেখলাম এবার। আমার কোনো আইডিয়া ছিল না যে এত ছোট হতে পারে। আর এটি হচ্ছে শিল্পী কৌশিক পালের ঘর। কৌশিককে তো আপনাদের সঙ্গে আগে আমি পরিচয় করিয়েই দিয়েছি। কৌশিক আমাদের বাড়ির কালী পুজোর কালী ঠাকুর তৈরি করে। অ্যাকচুয়ালি অন্নপূর্ণা পুজোটা যেরকম প্রত্যেকের বাড়িতে বাড়িতে হয়, তেমনি অন্নপূর্ণা পূজার সেরকম কোনো খুব কঠিন বিধি বা কঠিন নিয়মকানুন সেরকম কিছু নেই। যে যেরকম করে পারে সে সেরকম করেই পুজো করে। কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে এই দোকানগুলো দেখতে আমার বরাবরই খুব ভাল লাগে। এখানে বিভিন্ন ধরনের প্রতিমার মডেল বিক্রি হয়। আর এই দেখুন, এটা মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানে সাধারণত যে বড় বড় ঠাকুরগুলোকে দেখে আমরা অভ্যস্ত, এখন কিন্তু ঠাকুরগুলির আকৃতি বেশ ছোট ছোট। কারণ আগেই বলছিলাম অন্নপূর্ণা পুজো মূলত একটি বাড়ির পুজো। সার্বজনীন পুজোর আঙ্গিকে এখনো পর্যন্ত কোনো অন্নপূর্ণা পুজো কলকাতায় হয় না। এগুলি সবই বিভিন্ন ভক্তদের বাড়িতেই যাবেন, সেখানেই মা পূজিত হবেন। আমি এটাও শুনেছি যে এই চৈত্র মাসে শুক্লা অষ্টমীতেই মা কাশীতে অবতীর্ণ হয়েছিলেন। কাশীর অন্নপূর্ণা মন্দিরের কথা তো আপনারা সকলেই জানেন, যেখানে মা একেবারে সোনার মূর্তিতে পূজিতা হন সারা বছর ধরে। এবং যেহেতু মা অন্নপূর্ণা কাশীর অধিষ্ঠাত্রী দেবী, সেই জন্য কাশীতে কেউ কখনো অভুক্ত থাকে না। এই যে ঠাকুরটা, সেটা এই ছোট্ট ঠাকুরটা যে দেখছেন, এটা চায়না পালের স্টুডিওর সামনে দেখলাম। আর এইটা হচ্ছে প্রখ্যাত শিল্পী বঙ্কিম পালের স্টুডিও। ইনি মিনিয়েচার ঠাকুর বা ছোট ঠাকুর তৈরিতে একেবারে সিদ্ধহস্ত। এই দেখুন কত সুন্দর ছোট্ট একটি মহাদেব উনি রং করছেন। এনার ঠাকুরগুলো সত্যিই দেখার মতো হয়। আর ছোট যে অন্নপূর্ণা ঠাকুরগুলো, সেগুলো আমি দর করছিলাম, সেগুলির দাম শুরু হয়েছে 4,000 টাকা থেকে। আর এই দেখুন, পাশের ঘরেই তৈরি হয়েছে একটি অপরূপ সুন্দর বাসন্তী প্রতিমা। আর আমি এটাও এবার দেখলাম যে এখানে মোটামুটি দুর্গাপুজোর কাঠামো, তার উপরে মাটির কাজ অনেকটাই হয়ে গেছে। আর এই যে অন্নপূর্ণা ঠাকুরটি দেখছেন এখন আপনারা, এটি আমার দেখা সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুর। এখনো এনার রঙের কাজ বা অলঙ্করণের কাজ কিছু শুরু হয়নি, মাটির কাজ মোটামুটি শেষ। আর যেহেতু আজকে রবিবার, তো যাদের বাড়িতে পুজো হয় তারা অনেকেই আজকে ঠাকুর নিতে চলে এসছেন। কারণ এখন মাঝে মধ্যেই বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে এই ঠাকুর নিয়ে যাওয়ার কাজটা তো বেশ দুরূহ ব্যাপার। বেশ কিছু বছর আগে একবার আমারও এরকম একটা করুণ অভিজ্ঞতা হয়েছিল, যখন আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে আমি বাড়ির কালী ঠাকুরটা নিয়ে যাচ্ছিলাম। আমার সঙ্গে প্রসেনজিৎ ছিল, যেহেতু ও ছিল, সেই জন্যই সেই যাত্রায় এক প্রকার রক্ষা পেয়েছিলাম, না হলে যে কি হতো কে জানে। এই অন্নপূর্ণা পূজার পাশাপাশি কলকাতায় যে এত বাসন্তী পুজো হয় সেটাও আমার জানা ছিল না। সাধারণত দুর্গাপুজো বলতে আমরা যে শরৎকালে দুর্গাপুজো বুঝি, সেটা কিন্তু অকাল বোধন, কিন্তু বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো, সেটাই আমি এতকাল জেনে এসেছি।
যেমন শরৎকালে যে দুর্গাপুজো হয় সেখানে বোধন বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ দেবীকে অসময়ে জাগ্রত করতে হয়, কিন্তু বাসন্তী পুজোয় কিন্তু সেই ব্যাপারটা নেই। এই দেখুন সমস্ত ঘরে সেজে উঠছেন মা অন্নপূর্ণা। আর মা অন্নপূর্ণার যে মুখের আদল সেটা যে এত সুন্দর যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আর কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে কেমন যেন একটা ঘোর লেগে যায়। যারা রায়গুণাকর ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি পড়েছেন তারা হয়তো জেনে থাকবেন যে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য, এবং এটা মনে করা হয় যে এই পুজো করলে পরে বাড়িতে কখনো অন্নের অভাব হয় না। ঈশ্বর পাটনি যেমন প্রার্থনা করেছিলেন দেবীর কাছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেইভাবেই প্রতিটি গৃহস্থ মা অন্নপূর্ণার আরাধনা করেন যেন তার পরিবার ও তার সন্তান সন্ততি যেন সবসময় সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, তাদের খাওয়া পড়ার যেন কোনো অভাব না হয়। এই দেখুন এখানেও একটি ঘরে ঠাকুর তৈরি হচ্ছে। এখানে আবার নন্দীর মুখটা দেখলাম একেবারে শাড়ির মতোই করেছে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই বাড়িটির সামনে। এইখানে প্রখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন থাকতেন, যিনি ঠাকুর আর স্ত্রী মা দুজনেরই চিকিৎসা করেছিলেন। এই মহান চিকিৎসকের এই বাড়িটি দেখতে পেয়ে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছিলাম। আমি জানতাম না যে এই বাড়িটি কুমোরটুলি, আমি যেখানে যাই অর্থাৎ কুমোরটুলির পটুয়াপাড়ার একেবারে কাছেই। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই বাড়িটির সামনে। তখন আমার আজকে যে ঘোরার সঙ্গী ছিল প্রসেনজিৎ বলল যে দেখুন এই বাড়িটি হচ্ছে গঙ্গাপ্রসাদ সেনের, আর তার সামনে দিয়েই বয়ে চলেছে পতিতোদ্ধারিণী গঙ্গা। আমরা যখন গেছিলাম তখন সন্ধে হয়ে এসেছিল আকাশে, তখন তৃতীয়ার চাঁদ, ভুল করলাম, চতুর্থী নয়তো সেদিনটি ছিল তৃতীয়ার চাঁদ, আর উৎসাহী মানুষজনের ভিড় তো ছিলই। গঙ্গার তীর থেকে এই বাড়িটি দেখতে দেখতে মনে হচ্ছিল যে এক সময় কত বিশিষ্ট মানুষের পদধূলি পড়েছিল এই বাড়িটিতে। যাই হোক, সেই বাড়িটির আশেপাশেও দেখলাম বিভিন্ন জায়গায় মা অন্নপূর্ণা সেজে উঠছেন পুজো পাওয়ার উদ্দেশ্যে। আর এই ছোট ছোট ঠাকুরগুলো সত্যি অসাধারণ ছিল। আবারও চলে এসেছিলাম বঙ্কিমবাবুর স্টুডিওর সামনে। আমি আসলে কুমোরটুলি গেলে পরে ওনার স্টুডিও এবং শিল্পী মালা পালের স্টুডিও, এই দুটো স্টুডিওতে আমি সাধারণত গেলে পরে সময় যে কোথা দিয়ে চলে যায় সেটা কিছুতেই বুঝতে পারি না। এত সুন্দর ছোট ছোট ঠাকুরগুলোকে ওরা অশেষ ধৈর্যর সঙ্গে তৈরি করেন, যেটা না দেখলে বেশ বোঝাই যায় না। আর এখানে দেখুন কিছু বাড়ির লোক এসছেন ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে মা অন্নপূর্ণা তার স্বামী মহাদেবের একটা খুব সুন্দর বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। গঙ্গা নামে শতাতার তরঙ্গ এমনই, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। ভূত নাচাইয়া পতি ফিরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মোরে আপনা ভাবে তারি ঘরে যায়। পাটনি বলিছে আমি বুঝিনু সকল, যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল। সুতরাং বুঝতেই পারছেন গার্হস্থ্য জীবনের এই কোন্দল কিন্তু চলছে সেই পৌরাণিক যুগ থেকে। আজ তাহলে এ পর্যন্তই।